সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাই কিশোর বাতায়ন অনলাইন ক্লাস থেকে। আমি গোলাম মোস্তফা। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থীরা ভালো আছে সবাই। আমরা ঈদের পরে গতকালকে প্রথম ক্লাস নিয়েছিলাম, আজকে ঈদের পর দ্বিতীয় ক্লাস। আশা করি সবাই আমাদের সাথে সংযুক্ত আছো, এবং যারা সংযুক্ত নাই বন্ধুরা এই মুহূর্তে তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও, যাতে তারা আজকে আমাদের সাথে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা আসতে পারে, সংযুক্ত হতে পারে। একটু দেখে নেই কারা অবশ্য আমাদের সাথে আছে এই মুহূর্তে। বন্ধুরা আমরা চলে যাই মূল ক্লাসেই। যারা আছো আমরা তা তো আছো, এবং যারা নেই তাদেরকে বন্ধুরা আমন্ত্রণ জানাও। আমরা আজকে যে অধ্যায়টা পড়াচ্ছি তার গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অনেকেই আমাদের সাথে সংযুক্ত হয়ে গেছে ইতিমধ্যে। আশা করি এমডি মহসিন উদ্দিন, হ্যাঁ কেমন আছে? ভালো আছি। সিরাজুল মনিরা, ওয়ালাইকুম আসসালাম। এমডি রিয়াদ আমাদের সাথে আছে, অলরেডি ইতিমধ্যে সংযুক্ত হয়েছে। তোমরা একটু শেয়ার করে দাও বন্ধুরা, যাতে আমাদের অন্যান্য শিক্ষার্থীরাও দেখতে পারে। এবং আজকে কিন্তু বন্ধুরা খুব মজার একটা ক্লাস হবে আশা করছি। ওকে, তোমাদেরকে স্বাগত জানাই আজকে ক্লাসে। আমরা কিশোর বাতায়ন থেকে তোমাদের আজকে তোমরা জানো যে আমরা গত ক্লাসে যেহেতু আর্থিক বিবরণী পড়িয়েছি, আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, আমরা সেই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস কন্টিনিউশন করব। আজকে আমাদের অধ্যায় হলো আর্থিক বিবরণী। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা, সেটা হলো আমরা কীভাবে নিট আয় নির্ণয় করা হয়। অর্থাৎ আমরা গতকালকে বন্ধুরা আমরা তোমাদেরকে আয় বিবরণী একটা অংশ আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে আয় বিবরণীর বাকি অংশটা আমরা আলোচনা করব। গত ক্লাসে এক শিক্ষার্থী ভ্যাট সংক্রান্ত বিষয় জানতে চেয়েছিল, এই জন্য আমি অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাটের বিষয়টা আমরা নিয়ে আসছি। আশা করি তোমরা যারা ভ্যাট নিয়ে সমস্যা আছো, আশা করি আজকের ক্লাসে তোমাদের খুব আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা সংরক্ষিত আয় বিবরণী কীভাবে প্রস্তুত করা হয়, অর্থাৎ আমরা তোমরা জানো বন্ধুরা, আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের আর্থিক বিবরণীর 5টা অংশ ছিল। একটা হলো বিশদ আয় বিবরণী, একটা হলো সংরক্ষিত আয় বিবরণী, যেটাকে আমরা এক মালিকানা কারবারে অংশীদারদের এক মালিকানা কারবারে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী বলি, কিন্তু যৌথ মূলধনী কোম্পানি তারা আয় সংরক্ষিত মুনাফা বিবরণী। তৃতীয় ছিল আমাদের তোমাদের বন্ধুরা আর্থিক অবস্থার বিবরণী। চতুর্থ ছিল আমাদের নগদ প্রবাহ বিবরণী, এবং পঞ্চম ছিল আমাদের পদটিকা বা ফুটনোট। আমরা আজকে আর্থিক বিবরণীর দ্বিতীয় পার্টটা আমরা শিখে নেব, সংরক্ষিত আয় বিবরণী কীভাবে প্রস্তুত করতে হয় বন্ধুরা। ওকে, গত ক্লাসে আমরা একটু রিভিউ করে নিই যে আমরা গত ক্লাসে বলেছিলাম বিক্রয় থেকে বিক্রিয় দ্রব্যের ব্যয় বাদ দিলে মোট লাভ বা মোট ক্ষতি পাওয়া যায়। আমরা এটা বলেছিলাম বিক্রিত পণ্যের ব্যয় বলতে আমরা কি বুঝি। আমরা নিট ক্রয় আমরা কীভাবে বের করব। ক্রয় থেকে অলিখিত ক্রয় আমরা যোগ করব, ক্রয় ফেরত থাকলে বিয়োগ করব, ক্রয় বার্তা থাকলে বিয়োগ করব, বিনা মুনাফায় পণ্য বিক্রয় থাকলে সেটা বিয়োগ করব, আমরা বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে সেটাও বিয়োগ করব। এই নিট ক্রয় থেকে এইগুলো যোগ বিয়োগ করলে আসবে নিট ক্রয় থেকে আমরা ক্রয় এবং নিট ক্রয়ের সাথে ক্রয় এবং উৎপাদন ও আমদানির সাথে সরাসরি জড়িত, আমদানির সাথে ক্রয় এবং ক্রয় উৎপাদন এবং আমদানির সাথে সরাসরি জড়িত এই ব্যয়গুলোকে আমরা নিট ক্রয়ের সাথে যোগ করব। নিট ক্রয়ের সাথে যোগ করলে এখান থেকে আমরা আবার ক্রয়ের উপর যদি কোনো ভ্যাট থাকে সে ভ্যাটটা আমরা বাদ দেবো। আজকে ভ্যাট নিয়ে যেহেতু আলোচনা করব বিস্তারিত, পরবর্তীতে আছে। এর সাথে আমরা প্রারম্ভিক মূল্য যোগ করবো এবং সমাপনী বাদ দেবো। এইগুলো নিয়ে আমাদের আজকে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বন্ধুরা। এখানে একটা বিষয় তোমাদের খুব বিশেষভাবে উল্লেখ করে দেই যে এই যে আমাদের নিট ক্রয় এবং এর সাথে যে ক্রয় উৎপাদন এবং আমদানির সাথে সরাসরি যে জড়িত যে খরচগুলো আছে, নিট ক্রয় সহ এই যে খরচগুলো আছে সব খরচটা, নিট ক্রয় তো একটা খরচ, এই খরচগুলো কিন্তু প্রত্যক্ষ খরচ বলে, এটা তোমাদের জানতে হবে। তোমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে কীভাবে বের করতে হয়, তোমরা যদি বলো যে নিট ক্রয় বের করতে হবে, নিট ক্রয় থেকে ক্রয় অলিখিত ক্রয় যোগ বিয়োগ করে এত ডিটেলস বলো, এর চেয়ে যদি বলো যে তোমার সরাসরি যে আমরা বিক্রয় থেকে প্রত্যক্ষ খরচগুলো বাদ দেবো, বিক্রয় থেকে প্রত্যক্ষ খরচগুলো বাদ দিলে মোট লাভ পাওয়া যায়, এই অ্যান্সারটা কিন্তু খুব স্মার্ট অ্যান্সার হবে। এবং প্রত্যক্ষ খরচগুলো এগুলো কিন্তু সব প্রত্যক্ষ খরচ,
কারণ তুমি প্রত্যক্ষ খরচ আলাদা আলাদা না বলে যদি একবারেই যদি বলো যে বিক্রয় থেকে নিট বিক্রয় থেকে যদি আমি প্রত্যক্ষ খরচগুলো বাদ দিই তাহলে কিন্তু মোট লাভ আসবে। আমি দেখেছি তোমাদের এরকম এমসিকিউ আছে, আমাদের লাস্টে আলোচনায় আমরা এই বিষয়গুলো আলোচনা করব। তাহলে বন্ধুরা তোমরা জেনে রাখো, নিট ক্রয় সহ ক্রয়, উৎপাদন এবং আমদানির সাথে সরাসরি সম্পৃক্ত যে খরচগুলো আছে সেই খরচগুলো কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যক্ষ খরচ। আর প্রশ্ন আসতে পারে প্রত্যক্ষ খরচ কাকে বলে, এটাও কিন্তু আমাদের বিভিন্ন সময় কোশ্চেন আছে বা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়। প্রত্যক্ষ খরচ কি? প্রত্যক্ষ খরচ ছিল পণ্য ক্রয়ের সাথে সরাসরি সম্পৃক্ত, পণ্য ক্রয়ের সাথে সরাসরি সম্পৃক্ত এবং খরচগুলো, এবং যে খরচগুলো সরাসরি আইডেন্টিফাই করা যায়। পণ্য ক্রয়ের সাথে যে খরচগুলো সরাসরি সম্পৃক্ত এবং যেগুলো সরাসরি আইডেন্টিফাই করা যায়, এই সমস্ত খরচগুলোকে প্রত্যক্ষ খরচ বলে। বন্ধুরা এখানে কিন্তু এই দুইটা পয়েন্ট আমাদের খুব ইম্পর্টেন্ট। একটা হলো এই খরচগুলো প্রত্যক্ষ খরচ এবং প্রত্যক্ষ খরচ কাকে বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। বন্ধুরা এরপরে দেখো, এরপরে আমরা গতকালকে আলোচনা ছিল মোট লাভ আমরা কীভাবে বের করবো। মোট লাভ বা থেকে আজকে আলোচনা আমাদের চলে আসবে যে আমরা কীভাবে নিট লাভ বের করব। আমরা গতকালকে মোট লাভ নির্ণয় করেছি। মোট লাভ বা মোট ক্ষতি থেকে যদি পরিচালন ব্যয় বাদ দিই, বন্ধুরা এই টার্মগুলো খুব মনে রেখো, পরিচালন ব্যয়, অপারেটিং কস্ট। মোট লাভ থেকে পরিচালন ব্যয় যদি বাদ দেয় তাহলে আসবে আমাদের পরিচালন মুনাফা বা ক্ষতি। এখন প্রশ্ন হলো পরিচালন ব্যয় কি? পরিচালন ব্যয়টা কিন্তু এটা পরোক্ষ খরচ। বন্ধুরা এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, পরিচালনটা পরোক্ষ খরচ। আর আগে আমরা পণ্য ক্রয় এবং ক্রয়ের সাথে সরাসরি সম্পৃক্ত, আমদানির সাথে সরাসরি সম্পৃক্ত বা উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত এমন খরচগুলোকে আমরা প্রত্যক্ষ খরচ বলেছিলাম। কিন্তু পরিচালন ব্যয় এরপরে যত ব্যয় আমাদের এখন আসতেছে সবগুলোই পরোক্ষ খরচ, এটা তোমাদের মনে রাখতে হবে। এখন আসলে পরিচালন ব্যয় কাকে বলে? সকল প্রত্যক্ষ খরচ ব্যতীত ব্যবসা প্রতিষ্ঠানে চালু রাখার জন্য, ব্যবসা প্রতিষ্ঠানকে সচল রাখার জন্য নিয়মিত যে পরোক্ষ ব্যয় হয় এমন ব্যয়কে বলা হয় পরিচালন ব্যয়। নিয়মিত যে পরোক্ষ ব্যয়গুলো হয় এমন ব্যয়কে পরিচালন ব্যয় বলে। তাহলে প্রত্যক্ষ খরচ ব্যতীত ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের কিন্তু আরও কিন্তু পরোক্ষ ব্যয় আছে, আমরা আলোচনা করব, আরও কিন্তু পরোক্ষ ব্যয় আছে। কিন্তু পরোক্ষ ব্যয়ের ক্ষেত্রে এখানে পরিচালন ব্যয়ের ক্ষেত্রে পরিচালন ব্যয় একটা পরোক্ষ ব্যয়। কিন্তু এই পরিচালন ব্যয় বলতে আমরা বুঝবো যে প্রতিষ্ঠান সচল রাখার জন্য যে পরোক্ষ ব্যয়গুলো হয় এগুলো হলো পরিচালন ব্যয়। তাহলে এই টার্মগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এই টার্মগুলো শুধু পরীক্ষার জন্য না, এগুলো কিন্তু আমাদের ইন্টারভিউতেও বিভিন্ন সময় ফেস করতে হয়। ওকে বন্ধুরা, তাহলে আমরা পেলাম যে পরিচালন ব্যয় হলো যে প্রত্যক্ষ ব্যয় ব্যতীত প্রতিষ্ঠান চালু রাখার জন্য, প্রতিষ্ঠানকে সচল রাখার জন্য যে পরোক্ষ ব্যয়গুলো করা হয় এগুলোকে বলা হয় পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় আবার দুই প্রকার। বন্ধুরা দেখে নাও, পরিচালন ব্যয় একটা হলো বিক্রয় বিতরণ খরচ, বিক্রয় বন্টন খরচ, আর একটা হলো অফিস ও প্রশাসনিক খরচ। বিক্রয় ও বন্টন খরচ, অফিস ও প্রশাসনিক খরচ। বিক্রয় বন্টন খরচটা কি? বিক্রয় বন্টন খরচ হলো আমরা পণ্য কিনে বা পণ্য উৎপাদন করে আমরা প্রথমে সংরক্ষণ করি গুদামে। এই গুদামে সংরক্ষণ করার পর গুদাম থেকে ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যে এর মাঝখানে যে আমরা ব্যয়গুলো করে থাকি সেগুলো বলা হয় বিক্রয় বন্টন খরচ। আর প্রশাসনিক খরচ আমরা জানি প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা প্রশাসন থাকে, একটা অফিস থাকে। এই অফিস সংক্রান্ত খরচগুলোকে আমরা সাধারণত বলে থাকি অফিস ও প্রশাসনিক খরচ। তো বন্ধুরা আমরা বিক্রয় বন্টন খরচ বুঝলাম যে পণ্য গুদামের থেকে ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত এই মাঝখানে যে প্রতিষ্ঠানকে যে ব্যয় করতে হয় সেটা হলো বিক্রয় বন্টন খরচ। এবং অফিস ও প্রশাসনিক খরচ হলো প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে একটা অফিস থাকে, তার প্রশাসন চালানোর জন্য এই অফিস রিলেটেড সমস্ত খরচগুলোকে আমরা অফিস ও প্রশাসনিক খরচ বলি। বন্ধুরা একটু আরো ইলাবোরেটলি দেখি, তাহলে বিক্রয় বিতরণ খরচের মধ্যে কি কি বিষয় থাকতে পারে? বিক্রয় পরিবহন, বিজ্ঞাপন, অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বিক্রয় কর্মীর বেতন ও কমিশন, প্রদত্ত বার্তা, রপ্তানি শুল্ক, এই বিষয়গুলো সাধারণত বিক্রয় ও বন্টন খরচ। তুমি কমন সেন্স কিছু কাজ করবে যে তোমাকে আমি যে কথাটা বলছি সেটা হলো গুদাম থেকে ক্রেতা বা ভোক্তার কাছ পর্যন্ত পণ্য পৌঁছাইতে মাঝখানে যে খরচগুলো হয় এই খরচগুলো সাধারণত হয়, এর বাইরেও কিছু খরচ হতে পারে, সেটা তুমি কমন সেন্স থেকে তুমি বুঝতে পারবে যে এই খরচটা আমাদের কোথায় হয়। তাহলে আমরা বুঝতে পারলাম বিক্রয় বন্টন খরচ হলো বিক্রয় পরিবহন, বিজ্ঞাপন, অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বিক্রয় কর্মীর বেতন, কমিশন, তাদেরকে কোনো যদি বার্তা দেয় বা এবং রপ্তানি শুল্ক, এই বিষয়গুলো আমাদের হলো বিক্রয় বন্টন খরচ। এরপর আসি প্রশাসনিক খরচ কি আছে। প্রশাসনিক খরচের মধ্যে খরচের সাথে অফিস লাগানো থাকবে, এর প্রথম পয়েন্ট। যেমন অফিস ভাড়া,
অফিস পিয়নের বেতন, অফিস বিদ্যুৎ, এরকম যদি কোনো খরচের আগে অফিস লাগানো থাকে তাহলে এই খরচগুলো অফিস ও প্রশাসনিক খরচ। এছাড়া বেতন, ভাড়া, বিদ্যুৎ খরচ, পরিচালকের ফি, কমিশন, নিরীক্ষা ফি, মনিহারি, সাপ্লাইজ, আইন খরচ, মেরামত খরচ, এগুলো কিন্তু সবই দেখো অফিসেই খরচ হয়। এরপরে অপচয়, আসবাবপত্রের অপচয়, দালান কোঠা অপচয়, তারপর অফিস সরঞ্জামের অপচয়, তারপরে অবলোপন, সম্পত্তি অবলোপন, কর অভিকর, টেলিফোন বিল, কর ও খাজনা, বিমা সালামি, এই খরচগুলো সাধারণত অফিস রিলেটেড খরচ। এই খরচগুলোকে আমরা অফিস ও প্রশাসনিক খরচ বলি। তাহলে বন্ধুরা আমরা কি বললাম যে মোট লাভ থেকে আমাদের প্রথমে বাদ দিতে হবে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় বাদ দিলে আমাদের আসবে পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি। এখন প্রশ্ন হলো পরিচালন ব্যয়টা কি? পরিচালন ব্যয় সম্পর্কে আমরা বলেছি যে ব্যবসা প্রতিষ্ঠানে প্রত্যক্ষ খরচ ছাড়া, ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যক্ষ খরচ ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানকে স্বাভাবিক চালু রাখার জন্য, যে পরোক্ষ খরচগুলো করতে হয়, একে আমরা বলছি পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়কে আমরা দুই ভাগে ভাগ করতে পেরেছি, সেটা হলো বিক্রয় বন্টন খরচ আর একটা হলো প্রশাসনিক, অফিস ও প্রশাসনিক খরচ। বিক্রয় বন্টন খরচের ক্ষেত্রে আমরা বলেছি যে পণ্য গুদাম থেকে ভোক্তা বা ক্রেতার হাত পর্যন্ত পৌঁছাতে যে খরচটা হয় এটা হলো বিক্রয় বিতরণ খরচ। তুমি কমন সেন্স থেকে বুঝতে পারবা যে কোন খরচটা আমার গুদাম থেকে পণ্য ক্রেতাকে পৌঁছানোর জন্য যে খরচটা আমাদের হয়ে থাকে। আর অফিস ও প্রশাসনিক খরচ হলো যে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা অফিস থাকে, একটা প্রশাসন থাকে, সেই অফিসকে কেন্দ্র করে যে খরচগুলো আমাদের হয় সেগুলো হলো অফিস ও প্রশাসনিক খরচ। মোটামুটি আমরা কিছু তালিকা দিয়েছি, এর বাইরেও দিয়ে একটা থাকতে পারে, সেক্ষেত্রে তুমি কমন সেন্স থেকে ইউজ করতে পারবা যে আমার আসলে এই খরচটা বিক্রয় সংক্রান্ত না এটা অফিস সংক্রান্ত। আশা করি এটা তোমরা আস্তে আস্তে এমনিই বুঝতে পারবে। এরপর আসে বন্ধুরা যে আমরা পরিচালন মুনাফা আমরা নির্ণয় করলাম। কীভাবে নির্ণয় করলাম? মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলাম। এরপরে পরিচালন মুনাফা বা ক্ষতি থেকে আমরা অপরিচালন আয় থাকলে সেটা যোগ করব, আর অপরিচালন ব্যয় থাকলে সেটা বিয়োগ করব। তাহলে অপরিচালন আয় বিয়োগ করলে আমাদের যেটা আসবে সেটা হলো কর পূর্ব নিট মুনাফা। অর্থাৎ এই মুনাফাটা এখনো কর ইনকাম ট্যাক্স দেওয়া হয়নি, এই অবস্থায় মুনাফাটা বের হবে। তাহলে বন্ধুরা আমরা এখন দেখে নিই অপরিচালন ব্যয় এবং অপরিচালন আয়গুলো কি। অপরিচালন আয় যে আয় ব্যবসার স্বাভাবিক কার্যক্রম থেকে সৃষ্ট না, যে আয়গুলো ব্যবসার স্বাভাবিক কার্যক্রম বিষয় যে পণ্য নিয়ে আমরা ব্যবসা করতেছি এই রিলেটেড ইনকামগুলো, অর্থাৎ আমরা যদি তোমার কাপড়ের ব্যবসা করি তাহলে কাপড় ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে ইনকামটা হয় এটা হলো এইভাবে প্রতিষ্ঠানের স্বাভাবিক ইনকাম। কিন্তু এই স্বাভাবিক ইনকাম ছাড়াও আরও কিছু বাড়তি ইনকাম আমাদের থাকতে পারে। যেমন হয়তো আমরা ব্যাংকে টাকা রেখেছি, সে ব্যাংকের থেকে আমরা সুদ পেয়েছি, এই সুদটা কিন্তু আমাদের কাপড় ক্রয় বিক্রয়ের মাধ্যমে কিন্তু অর্জিত হয়নি। আমাদের কাপড় ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে অর্জিত হবে, যদি আমাদের কাপড়ের ব্যবসা হয় এই হলো আমাদের প্রতিষ্ঠানের স্বাভাবিক ইনকাম। কিন্তু কাপড় ক্রয় বিক্রয় ছাড়াও আমাদের পারিপার্শ্বিক কিছু ইনকাম হয়ে যেতে পারে। হয়তো আমাদের একটা প্রতিষ্ঠানের একটা দোকান ছিল, সেখান থেকে কিছু ভাড়া পেয়েছি, কিন্তু এটা কিন্তু আমাদের স্বাভাবিক ইনকাম ছিল না। কারণ আমাদের স্বাভাবিক ইনকাম হলো কাপড়ের বিজনেসে কাপড় বিক্রি করা, কাপড় কেনা এবং কাপড় বিক্রি করার মাধ্যমে যে মুনাফা আসবে। কিন্তু পাশে যদি আমাদের একটা গুদাম থাকে বা একটা দোকান থাকে যেটা বাধা দিয়ে আমরা টাকা পেয়েছি, এটা কিন্তু আমাদের স্বাভাবিক ইনকাম না। এই ধরনের ইনকামকে বলি আমরা অপরিচালন আয়। বন্ধুরা যে আয় ব্যবসার স্বাভাবিক কার্যক্রম থেকে সৃষ্টি হয় না, যেমন লভ্যাংশ। যদি আমাদের টাকা আছে, আমরা কিন্তু শেয়ার কিনে রাখছিলাম প্রতিষ্ঠানের নামে, তাহলে এই শেয়ার থেকে যে লভ্যাংশ পাই সেটা তো আমাদের আসলে কাপড়ের বিজনেসের স্বাভাবিক ইনকাম না, এটা এর বাইরের ইনকাম। বিনিয়োগের সুদ, ভাড়া বা উপভাড়া প্রাপ্তি, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ। আমরা হয়তো আমাদের একটা ফার্নিচার বিক্রি করেছি, তো আমাদের কিছু লাভ হয়েছে উল্টা, হ্যাঁ, এই লাভটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের স্বাভাবিক ইনকাম ছিল না। তারপর শিক্ষানবী ইসলামী, ব্যাংক সুদ, অর্থাৎ প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম যে ছাড়াও যদি বাড়তি কোনো ইনকাম থাকে এটাকে আমরা বলছি অপরিচালন ব্যয়, অপরিচালন আয়। এরপরে অপরিচালন ব্যয় বুঝতে পারবো বন্ধুরা যে স্বাভাবিক কার্যক্রম, প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য যে ব্যয় হয় এটা কিন্তু পরিচালন ব্যয়। কিন্তু স্বাভাবিক কার্যক্রম পরিচালন ছাড়াও আমাদের কিছু বাড়তি খরচ করতে হতে পারে, এরকম খরচকে বলি আমরা অপরিচালন ব্যয়। যেমন ব্যাংক চার্জ, ব্যাংক আমাদের কিছু টাকা কেটে রাখছে, ঋণের সুদ, আমাদের ঋণ নিয়ে থেকে ঋণের সুদ, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, এইগুলো কিন্তু আমাদের স্বাভাবিক কার্যক্রমের জন্য খরচগুলো হয়নি। এই ধরনের খরচগুলোকে আমরা বলি অপরিচালন ব্যয়। তাহলে আমরা বন্ধুরা পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি থেকে আমরা অপরিচালন আয় থাকলে আমরা সেটা যোগ করব এবং অপরিচালন ব্যয় থাকলে সেটা বিয়োগ করব। এই আয় ব্যয় বিয়োগ করলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হলো কর পূর্ব নিট মুনাফা। দেখি বন্ধুদের তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা।
তোমার যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে জানাও। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই জয়েন করেছে, দেখে আসি। এনে মনি, গুড মর্নিং, গুড মর্নিং। তারপরে সাইয়েদা নুসরাত সুরাইয়া, হ্যাঁ ভালো আছি আমি। শামীম হোসেন আছে আমাদের সাথে, মহসিন উদ্দিন আছি ভালো। এমডি শামীম হোসেন আমাদের সাথে আছে, কাজী রিফাত আছে আমাদের সাথে, সাগর সর্দার, এমডি রিফাত আহমেদ, এরপরে এমডি রিয়াদ আছে আমাদের সাথে, সাগর আছে আমাদের সাথে, নিলয় না, সবাই সালাম জানিয়েছে, সবাই ওয়ালাইকুম সালাম সবার জন্য। তোমরা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় সেখানে তোমরা কোশ্চেন করো। যদি তোমাদের কোনো স্পেসিফিক কোনো সমন্বয় নিয়ে যদি তোমাদের সমস্যা থাকে সেটা আমাদের লিখে জানাতে পারো, তাই সেটা আমরা আজকে না হোক আগামী ক্লাসে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা আলোচনা করব। যেমন আজকে আমরা ভ্যাট নিয়ে আলোচনা করব। গতকালকে এক শিক্ষার্থী এটা নিয়ে আমাদেরকে কমেন্টস করেছিল যে ভ্যাট সম্পর্কে বোঝানোর জন্য, এই জন্য আমরা কিন্তু আজকে ভ্যাট বিষয়ে বেশ বিস্তারিত আলোচনা করব। ওকে বন্ধুরা, আমরা নিট মুনাফা, করপূর্ব নিট মুনাফা বের করলাম। করপূর্ব নিট মুনাফা বের করার পরে আমাদের এখান থেকে আয়কর সঞ্চিতি বাদ দিলে যেটা আসবে সেটা হলো কর পরবর্তী নিট মুনাফা। এই কর পরবর্তী নিট মুনাফা পর্যন্ত বের করাই ছিল আমাদের বহুধাপ আয় বিবরণীর আমাদের কার্যক্রম, এখানেই শেষ। আমরা জানি বন্ধুরা, বহুধাপ আয় বিবরণী গত ক্লাসেই আমরা শুরু করেছিলাম। সেখানে আমরা বলছিলাম যে ধাপে ধাপে আমাদেরকে নিট লাভ বের করতে হবে। আমরা প্রথম ধাপে বের করেছিলাম যে মোট লাভ বের করতে গেলে আমরা কি করেছি, আমরা নিট বিক্রয় থেকে বিক্রিয় দ্রব্যে ব্যয় বাদ দিছি। এটা বের করলে আমাদের মোট লাভ চলে আসে। আমরা তোমাদেরকে নিট বিক্রয় কীভাবে বের করা এবং নিট বিক্রিয় দ্রব্যে ব্যয় কীভাবে বের করতে হয় আমরা আলোচনা করেছি। আমরা মোট মুনাফা থেকে আজকে আলোচনায় আসছি যে মোট মুনাফা থেকে আমাদের পরিচালন ব্যয় বাদ দিলে আসবে পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি। এই পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি থেকে আমরা যদি অপরিচালন আয় যোগ করি এবং অপরিচালন ব্যয় বাদ দেই তাহলে আসবে আমাদের কর পূর্ব নিট মুনাফা। এখান থেকে যদি আমরা আয়কর সঞ্চিতি বাদ দিই তাহলে বন্ধুরা আমরা পেয়ে যাব কর পরবর্তী নিট মুনাফা। এটা ছিল আমাদের বহুধাপ আয় বিবরণীর এক একটা স্টেপ। এভাবে আমরা বহুধাপ আয় বিবরণীর এক একটা স্টেপ সম্পন্ন করে আমরা কর পরবর্তী নিট মুনাফা আমরা নির্ণয় করি। বন্ধুরা, আমরা এখন আলোচনা আসবো আমাদের ভ্যাট নিয়ে। ভ্যাট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, কারণ এইটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে, অনেকেই চেষ্টা করে মুখস্থ করে এই বিষয়টা মনে রাখতে, যাতে ওভাবেই তোমরা লিখে আসতে পারো। কিন্তু আসলে কোনো বিষয়, অ্যাকাউন্টিং কোনো বিষয় মুখস্থ করার বিষয় নেই, মূলত বুঝতে হবে তোমাদের। প্রথমে আসি ভ্যাট জিনিসটা কি। এটার ফুল ফর্ম হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাট হচ্ছে সংক্ষেপে, এটা ফুল ফর্ম হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা বাংলায় বলে মূল্য সংযোজন কর, এবং বাংলায় বা সংক্ষেপে বলা হয় মূসক। তোমরা অনেকে হয়তো শুনেছ মূসক, মূল্য সংযোজন কর, ময়দিগুকার স আর ক, এই তিনটে নিয়ে হচ্ছে মূসক। তাহলে আমরা ইংরেজিতে বলি ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বাংলায় বলি আমরা মূল্য সংযোজন কর বা মূসক। এই তাহলে এই ভ্যাটটা কি? আসলে ভ্যাটটা হলো এক ধরনের ট্যাক্স, কর। আমরা নানান রকমের কর দিয়ে থাকি সরকারকে, এবং সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করতে হয় এটাকে আমরা বলি মূলত ট্যাক্স। এবং এই বিভিন্ন ওয়েতে সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স নেয়। এখন সরকার ট্যাক্স দিয়ে কী করে? এই দেশের উন্নয়নমূলক কাজ কিন্তু আমরা এই ট্যাক্সের মধ্যে যে টাকা দেই, সরকার কিন্তু সেই টাকা দিয়েই কিন্তু দেশের উন্নয়ন করে থাকে। আমরা জন্মের আগ থেকে ট্যাক্স দেওয়া শুরু করি, আবার মৃত্যুর পর পর্যন্ত ট্যাক্স দেই। এটা একটা বড় চমৎকার একটা গল্প আছে, এখন আর না বলি। তাহলে আমাদের ট্যাক্স দিতে হয় জন্মের আগ থেকে, এবং মৃত্যুর পরও আমাদেরকে ট্যাক্স দিতে হয়। বিভিন্ন ওয়েতে যে ট্যাক্স নেয় এর একটা মাত্র ওয়ের নাম হলো যে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা মূলত মূল্য সংযোজনের উপরে ট্যাক্স দিতে হয়। আর মূল্য সংযোজনটা কি আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি বন্ধুরা। দেখো, একজন কৃষক, সে ধরে নাও সে তুলা উৎপাদন করে সে এই তুলাটা বিক্রয় করেছে। তুলা থেকে যে সুতা তৈরি করে সে তুলা কিনবে, সুতা তৈরি করে এমন লোকের কাছে সে 50,000 টাকার তুলা বিক্রি করেছে। কৃষক পণ্য উৎপাদন করেছে, একদম মাঠ পর্যায় থেকে সে উৎপাদন করে তুলা বিক্রি করছে 50,000 টাকার। এই তুলাটা কিনছে কে? একজন সুতা উৎপাদনকারী কিনছে। কত টাকা দিয়ে কিনছে? 50,000 টাকা দিয়ে কিনছে। আর সুতা উৎপাদনকারী কি করবে? তুলা দিয়ে সুতা উৎপাদন করবে। তাহলে সে তুলা কিনলো 50,000 টাকার। এই 50,000 টাকার সাথে তুলা উৎপাদন করতে তার আরও 20,000 টাকা, সুতা উৎপাদন করতে, তুলা থেকে সুতা উৎপাদন করতে তার 20,000 টাকা খরচ হয়েছে। তাহলে তার ওই পণ্যের দাম পড়লো কত? সুতার 70,000 টাকা।
আশা করি বন্ধুরা বুঝতেছো যে কৃষকের কাছে তুলা কিনেছে 50,000 টাকার, সুতো উৎপাদনকারী সে এই তুলা প্রসেসিং করতে সে 20,000 টাকা খরচ করেছে, তার সুতোর দাম হয়েছে 70,000 টাকা। তাহলে বন্ধুরা এই তুলা উৎপাদনকারী কি করলো, সে 50,000 টাকা তুলা কিনে, সুতো উৎপাদনকারী কি করলো, 50,000 টাকা তুলা কিনে সে এর সাথে 20,000 টাকা মূল্য সংযোজন করলো, মূল্য সংযোজন করে সে সুতো উৎপাদন করলো। তাহলে সুতোর দাম হলো 70,000 টাকা, সে পণ্য কিনেছিল 50,000 টাকায়। এই মাঝখানে সে প্রসেসিং করতে 20,000 টাকা মূল্য সংযোজন করলো। এই যে মূল্য সংযোজন করলো, এই মূল্য সংযোজিত মূল্যের উপরে সরকারকে ট্যাক্স দিতে হবে। এটা হলো মূল্য সংযোজন কর। আমি আবার দেখাচ্ছি, এবং ট্যাক্সটা কত, সাধারণত 15%। এই যে মূল্য যেটা সংযোজন করলো, এই মূল্য সংযোজনের উপরে যে 15% ট্যাক্স, এটা হলো মূলত মূল্য সংযোজন কর। তাহলে এখন দেখো বন্ধুরা, তাহলে 70,000 টাকা 15% আসে 3,500 টাকা। তাহলে ওই পণ্যের মোট দাম আসলো দেখো 73,000 টাকা। তাহলে এই 73,000 টাকার মধ্যে আমাদের 3,000 টাকা আছে মূল্য সংযোজন কর। তাহলে মূল্য সংযোজন করটা কী হবে, যে আমরা যে পরিমাণ বিভিন্ন ধাপে ধাপে যে পরিমাণ ভ্যালু অ্যাড করব, ওই ভ্যালু অ্যাডের উপরে আমাকে সংযোজন কর দিতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে তুলা উৎপাদনকারী সে সুতো উৎপাদনকারী তুলা কিনেছে 50,000 টাকার, এই তুলা সে প্রসেসিং করে সে সুতো উৎপাদন করেছে, প্রসেসিং করতে তার 20,000 টাকা মূল্য সংযোজন করতে হয়েছে, এই 20,000 টাকার উপরে তাকে ট্যাক্স দিতে হবে। বন্ধুরা আরও আমরা একটা উদাহরণ পরবর্তী দেখাচ্ছি। দেখো এরপরে তুলা উৎপাদনকারী যে সুতো উৎপাদনকারী যে সুতো উৎপাদন করলো, এটা কিনবে কে, এটা কিনবে কাপড় যে তৈরি করে, তাহলে আমরা দেখলাম যে সুতো উৎপাদনকারী খরচ হলো 73,000 টাকা। এখান থেকে এই 73,000 সে মুনাফা করছে মনে করো 7,000 টাকা। তাহলে এই পণ্যটা সে 80,000 টাকা বিক্রি করছে। কার কাছে বিক্রি করছে, কাপড় উৎপাদনকারীর কাছে। তাহলে কাপড় উৎপাদনকারী সে 80,000 টাকায় এই পণ্য কিনে সে 80,000 টাকা কিনে সে এইটার থেকে কাপড় উৎপাদন করতে তার আরও 30,000 টাকা খরচ হয়েছে। তাহলে সে তার কাপড়ের মোট দাম হলো 1,15,000 টাকা। তাহলে বন্ধুরা কাপড় উৎপাদনকারী সে সুতা কিনেছে 80,000 টাকার, এবং এই সুতাটাকে প্রসেসিং করে তাকে কাপড় উৎপাদন করতে সে 30,000 টাকা আরও মূল্য সংযোজন করলো। তাহলে এই যে 30,000 টাকা মূল্য সংযোজন করলো, এই 30,000 টাকার উপরে এই এই কাপড় উৎপাদনকারী ট্যাক্স দিবে। তাহলে মূল্য সংযোজন এই যে হলো 30,000 টাকা, এর উপর 15% সুদ, 15% কর, সাধারণত 15% কর, তবে কোনো কোনো ক্ষেত্রে 4%, 5%, 10%ও আছে। তাই সাধারণত যদি কোনো পার্সেন্টেজ উল্লেখ না থাকে তাহলে আমরা ধরে নেব 15% মূল্য সংযোজন কর। তাহলে এখন মূল্য সংযোজনের যেটা হলো 30,000 টাকা, তার উপরে 15% ট্যাক্স হলো, এইটা হলো মূল্য সংযোজন কর। এবং এই কাপড়ের দাম হয়ে গেল কাপড়ের দাম হবে 1,10,000 টাকা কাপড় উৎপাদনের মূল্য, এর সাথে ভ্যাট আসে 16,500, মোট দাম হলো 1,26,500 টাকা। বন্ধুরা আমি যে জায়গাটাতে তোমাদের নক করতে চাইছি যে মূল্য সংযোজনটা কি সেইটা, এবং সেই মূল্য সংযোজনের উপরে যে ট্যাক্সটা হয় এটা নাম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আমরা বোঝাইতে পারছি তোমাদের, আশা করি যে যে পর্যায়ে যেটু ভ্যালু অ্যাড হবে, যে খরচ করে ওই পণ্যের দাম সংযোজন করবে, তাই সেই সংযোজিত মূল্যের উপরে আমাদেরকে ট্যাক্স দিতে হয়। বন্ধুরা দেখি তোমাদের তোমাদের কোনো ডিমান্ড আছে কিনা, বা কোনো বোঝার কোনো বিষয় আছে কিনা, তোমাকে বুঝতেছো কিনা আমাকে জানাও একটু। স্যার উপভাড়া সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ অবশ্যই বলবো, উপভাড়া সম্পর্কে বলবো। আর তোমরা যদি আরও কোনো কোশ্চেন থাকে জানাও, এবং যদি এখান থেকে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাও। বন্ধুরা তোমরা সংযোজিত মূল্য সংযোজনটা তোমরা বুঝছো কিনা, এবং এই উপরে যে ট্যাক্স দিতে হয় সেটা তোমরা বুঝছো কিনা, এটা আমাকে জানাও, কারণ এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট বিষয়। এরপরে বন্ধুরা আমরা এখন আসি, তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো মূল্য সংযোজনটা কি এবং এরপরে কীভাবে ট্যাক্স দিতে হয়। এখন আমাদের অঙ্কে কীভাবে ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা থাকে এটা আমাদের দেখতে হবে, এবং সেই অনুযায়ী আমাদেরকে সলভ করতে হবে। আমাদের রেওয়া মিলে থাকে ক্রয় ভ্যাট সহ ডেবিট পয়সা থাকে, আবার বিক্রয় ভ্যাট সহ ক্রেডিট পয়সা থাকে। আবার আমাদের রেওয়া মিলে ভ্যাট চলতি হিসাব নামে ডেবিটও থাকতে পারে, ক্রেডিটও থাকতে পারে। আমি এখানে ডেবিট দেখিয়েছি, ভ্যাট চলতি হিসাব নামে ডেবিট থাকতে পারে, ক্রেডিটও থাকতে পারে। এখন দেখো বন্ধুরা, আমরা এই যে এখানে আমাদের বলা আছে যে ক্রয় ভ্যাট সহ কত টাকা, 1,15,000 টাকা। তাহলে এর মধ্যে বুঝতে হবে যে আমাদের এই পণ্যের অরিজিনাল দামটাও আছে, এর মধ্যে ভ্যাটটাও আছে। এখন দেখো আমাদের যে এই ক্রয় থেকে আমাদের ভ্যাটটাকে আলাদা করতে হবে। পণ্য ক্রয়ের মধ্যে যদি ভ্যাট থাকে সেই ভ্যাটটাকে আমরা আলাদা করতে হবে। তার ভ্যাটটা নির্ণয় করার নিয়ম হয়েছে যে আমরা ক্রয় মূল্য
ক্রয় মূল্য থেকে 115 বা 115 দিয়ে আমরা এটাকে গুণ করব। এইটা আমার মনে হয় তোমাদের জানা হয়তো উচিত, কারণ এটা ঐকিক নিয়মের অঙ্ক। যে আমি তারপর একটু আমি লক্ষ্য করে দিই যে আমরা যদি তোমাদের 100 টাকা যদি একটা পণ্যের দাম হয়, এর সাথে যদি 15% যদি ভ্যাট হয়, তাহলে ভ্যাট সহ এটার দাম হয় 115 টাকা। আচ্ছা বন্ধুরা, তোমাদের কোশ্চেন থাকতে পারে স্যার 15% কোত্থেকে পেলেন? আমি একটু আগে বলেছি যদি ভ্যাটের নির্দিষ্ট কোনো হার দেওয়া না থাকে, এখানে বলা আছে ভ্যাট সহ, কিন্তু কোনো পার্সেন্টেজ দেওয়া নাই, হ্যাঁ, তাহলে আমরা জানবো কীভাবে যে ভ্যাটের পার্সেন্টেজ কত? সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ভ্যাটের কোনো পার্সেন্টেজ উল্লেখ করা না থাকলে 15% ভ্যাট ধরতে হবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা জানি যে 100 টাকা যদি আমরা পণ্য দাম হয়, এর সাথে যদি 15% ভ্যাট হয়, তাহলে ভ্যাট সহ এই পণ্যটার দাম হয় 115 টাকা। তাহলে 115 টাকা যদি ভ্যাট সহ একটা পণ্যের দাম হয়, তাহলে এর মধ্যে ভ্যাট কত? 15 টাকা। তাহলে 1 টাকা যদি ভ্যাট সহ হয় তো 15/115, এটা ঐকিক নিয়ম, এটা 4-5 এর অঙ্কের মতো। আর আমাদের ভ্যাট সহ ক্রয় মূল্য যদি 1,15,000 টাকা, 1,15,000 হয়, তাহলে ইন্টু 1,15,000। তাহলে আমি যে কথাটা বলছিলাম তোমাদের যে 1,15,000 ইন্টু 15/115, আশা করি তোমরা বুঝতেছো এটা ঐকিক নিয়মের অঙ্ক, 7, 8 বা 3, 4 বা 5, 4 এর অঙ্ক। তাহলে এখান থেকে ভ্যাটের এই সূত্রটা এখন মনে রাখো যে ক্রয় মূল্য ইন্টু 15/115, আমাদের ভ্যাটের পরিমাণ আসছে 15,000 টাকা। বন্ধুরা, তোমাদের কাছে একটা কোশ্চেন যে ভ্যাট কে দেয়? ভ্যাট মূলত কে দেয়? আমরা দেখি তোমাদের কমেন্টস বক্সে জানাও ভ্যাট মূলত আনলিমিটলি ভ্যাট কে দেয়, এটা তোমাদেরকে জানাও। তাহলে আমরা পেলাম যে এই যে ক্রয় সহ 1,15,000 ভ্যাট সহ 1,15,000 টাকা আছে, এর মধ্যে ভ্যাট কত? 15,000 টাকা। তাহলে তার পণ্যের অরিজিনাল দাম কত? পণ্যের অরিজিনাল দাম হলো 1,00,000 টাকা, আর ভ্যাট হলো 15,000 টাকা। এখন বন্ধুরা, আমরা যখন ভ্যাট সহ কিনে রাখছি, তাকে এখানে ক্রয় লিখছি, তখন কিন্তু আমরা লিখছি ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট করেছি, আমরা খরচ দেখাইছি, আমরা কত দেখাইছি? 1,15,000 টাকা দেখাইছি। কিন্তু আসলে পণ্য ক্রয় 1,15,000 টাকা না, পণ্য হলো 1,00,000 টাকা, আর বাকি 15,000 টাকা হলো আমাদের ভ্যাট। তাহলে ভ্যাট যদি আমাদের 15,000 টাকা হয়, এখন এই ভ্যাটটা আমাদের জন্য কি, এটা আমাদের বুঝতে হবে। বন্ধুরা, আমরা ব্যবসা প্রতিষ্ঠান, আমরা ভ্যাট একটু আগে তোমাদের কোশ্চেন করেছি, দেখি উত্তর আসছে কিনা, যে ভ্যাটটা কে দেবে, দেখি তোমাদের কেউ উত্তর করতে পারছে কিনা। হ্যাঁ, অনেকে বলছে যে বুঝেছি ভ্যাটটা, গুড। আমাদের একজনে বললো যে অভিজ্ঞতা কি, আমরা বলবো অভিজ্ঞতা কি, থাকো আমাদের সাথেই। আচ্ছা দেখো বন্ধুরা, কেউ এখন পর্যন্ত আশা করিনি। আমরা ভ্যাটটা হলো মূলত ভ্যাট দিবে যে ভোগ করে, একটা পণ্য যে ভোগ করে সেই মূলত ভ্যাট দেয়। যেমন মনে করো কাপড়ের উপর যে ভ্যাট, এই ভ্যাটটা দেবে কে? এই ভ্যাটটা দেবে আলটিমেটলি কাপড় যে ফাইনালি ব্যবহার করবে। হয়তো আমি 1,000 টাকা কাপড় কিনেছি, হয়তো আমি 1,000 টাকা কাপড় কিনেছি, আমার কাছে 1,000 টাকা দাম ছিল, কিন্তু কাপড়ের দাম কিন্তু 1,000 টাকা ছিল না, কাপড়ের দাম ছিল হয়তো 700 টাকা, এর মধ্যে 300 টাকা ভ্যাট আছে। তাহলে ফাইনালি যে ভোক্তা বা ক্রেতা সে 1,000 টাকা দিয়ে কিনলো, মানে কি সে কাপড়ের জন্য দিল 700 টাকা আর ভ্যাটের জন্য দিল 300 টাকা। তাহলে ভ্যাটটা মূলত দেয় যে আনলিমিটলি পণ্যটা ভোগ করে। আর আমরা ব্যবসা প্রতিষ্ঠান কি, আমরা ব্যবসা প্রতিষ্ঠান কখনো ভ্যাট দেয় না, ভ্যাট দেয় জনগণ যে আলটিমেটলি ভোগ করে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান কী করে? ব্যবসা প্রতিষ্ঠান এখানে একটা মিডিয়া হিসেবে কাজ করে। কীরকম মিডিয়া? সে যে ভোগ করে তার কাছ থেকে ভ্যাটটা নেয়, ভ্যাটটা নিয়ে ভ্যাটটা সরকারকে জমা দেয়। অর্থাৎ ভোক্তা বা ক্রেতা ভ্যাটটা দেয় বটে, কিন্তু সে সরাসরি সরকারকে দেয় না, সরাসরি সরকারকে দেয় হলো ব্যবসা প্রতিষ্ঠান। আমরা যখন পণ্য কিনে আনি তখন ওই ভোক্তার পক্ষে ভ্যাট দিয়ে আসি, আবার যখন ভোক্তার কাছে পণ্য বিক্রি করি তখন ভোক্তার কাছে ভ্যাটটা কালেকশন করি। বিষয়টা হলো এরকম, আমি তোমাদেরকে আরও ক্লিয়ার করি। মনে করো আমি একটা পণ্য কিনে আনছি 120 টাকা দিয়ে, 120 টাকা দিয়ে, মনে করো আমি 120 টাকা দিয়ে একটা পণ্য কিনে আনছি, 120 টাকা দিয়ে আমি একটা পণ্য কিনে আনছি। এই পণ্যটার দাম ছিল মূলত 100 টাকা, মূলত পণ্যের দাম ছিল 100 টাকা, 20 টাকা ছিল ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আমি দিয়ে আসছি 120 টাকা। তাহলে আমি কি করছি? 120 টাকা দিয়ে এসছি এবং এই পণ্যটা আমি 200 টাকায় বিক্রি করছি। 200 টাকা বিক্রি করছি, এখানে হয়তো পণ্যের ভ্যালু ছিল 170 টাকা আর 20 টাকা 30 টাকা ছিল ভ্যাট। তাহলে আমি যখন বিক্রি করি তখন বিক্রি করছি 200 টাকায়, মানে কি এর মধ্যে আমি 30 টাকা ভ্যাট আদায় করছি।
যে আমার কাছে কিনেছে তার কাছে আমি 30 টাকা আদায় করেছি। আর আমি যখন কিনেছি তখন আমি 20 টাকা ভ্যাট দিয়ে আসছি, 20 টাকা ভ্যাট দিয়ে আসছি। কেনার সময় পণ্যের দাম ছিল 100 টাকা, ভ্যাট দিয়েছি 20 টাকা, 120 টাকা। তাহলে আমি যখন কিনে আনছিলাম তখন আমি 20 টাকা ভ্যাট দিয়ে আসছি। আর আমি যখন বিক্রি করেছি তখন ভোক্তার কাছ থেকে 30 টাকা ভ্যাট আমি আদায় করেছি। তাহলে আমি নিয়েছি 30 টাকা, আমি 30 টাকা নিয়েছি ভ্যাট হিসাবে, কিন্তু পরিশোধ করছি কত? 20 টাকা। তাহলে আমার কাছে এখনও 10 টাকা ভ্যাট রয়ে গেছে। এই 10 টাকা আমি সরকারকে জমা দেব। যতক্ষণ পর্যন্ত আমি জমা না দেবো ততক্ষণ পর্যন্ত আমি দায়বদ্ধ। তাহলে দেখো বন্ধুরা, আমি কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান, আমি কিন্তু ভ্যাট দেই নাই। ভ্যাট একবার আমি কি করছি, এই যে ভোক্তা, ফাইনালি যে ভোক্তা সে 30 টাকা ভ্যাট দিছে, সেই ভ্যাটটা আমি আদায় করেছি এবং তার পক্ষে আমি আগেই 20 টাকা দিয়ে আসছি। এই 30 টাকা সরকার পাবে, এই ভ্যাটটা 30 টাকা সরকার পাবে, কিন্তু আমি আগেই কেনার সময় তার পক্ষে 20 টাকা দিয়ে আসছি এবং আমার কাছে এখনও 10 টাকা ভ্যাট রয়ে গেছে। এই 10 টাকা ভ্যাট আমি সরকারের খাতায় জমা দেব, আমি জমা দেব। তাহলে এখানে আমরা মূলত ব্যবসা প্রতিষ্ঠান সরকারের মিডিয়া হিসেবে কাজ করে, সরকারকে মিডিয়া হিসেবে সে ভ্যাটটা আদায় করে এবং ভ্যাটটা সে সরকারকে জমা দেয়। ব্যবসা প্রতিষ্ঠান এই কাজটা করে, কিন্তু ভ্যাটটা মূলত দেয় যে ফাইনালি ভোগ করে পণ্য, সে ভ্যাট দেয়। তাহলে আমি যখন পণ্য বিক্রি করলাম 200 টাকায়, এখান থেকে 30 টাকা আমি ভ্যাট নিলাম, আর কেনার সময় আমি আগেই 20 টাকা আমি ভ্যাট দিয়ে আসছি। মাঝখানে যে অতিরিক্ত 10 টাকা আমার হাতে এখনও ভ্যাট হিসাবে আছে, এই ভ্যাটের টাকাটা আমাকে নিজের উদ্যোগে সরকারের ফান্ডে জমা দিতে হবে। আশা করি বন্ধুরা বুঝতে পারছো যে আমরা ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে কি কাজ করি। এখন যখন আমরা পণ্যটা কিনলাম, আমাদের 15,000 টাকা আমরা ভ্যাট দিয়ে আসছি, কিন্তু আমরা যখন এখানে বন্ধুরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, যখন আমরা পণ্য কিনলাম ভ্যাট সহ, তখন এখন আমাদের কি করতে হবে, ভ্যাটটাকে আলাদা করতে হবে। কারণ ভ্যাটটা তো পণ্যের মূল্য না, এটা হচ্ছে ট্যাক্স। তাহলে আমরা যখন ভ্যাটটা আলাদা করব তখন ভ্যাট চলতি হিসাব ডেবিট করব আর ক্রয় হিসাবকে ক্রেডিট করব। তাহলে আমরা যদি ক্রয় থেকে ভ্যাটটাকে আলাদা করে দেই, তাই ক্রয়টা কমে যাবে, এই জন্য ক্রয় হিসাব আমরা ক্রেডিট করেছি। আর ভ্যাট চলতি হিসাব, এখানে যে আমরা কেনার সময় যে ভ্যাটটা দিয়ে আসছি, এটা কিন্তু আমাদের আয়ও না ব্যয়ও না, এটা আমাদের মূলত সম্পত্তি। কারণ কি, আমরা অগ্রিম ভ্যাট দিয়ে আসছি। যখন অগ্রিম ভ্যাট দিয়ে আসছি, এটা আমাদের অগ্রিম খরচের মতো যে আমরা অগ্রিম খরচ দিয়ে আসছি কেনার সময়। এই জন্য ভ্যাট চলতি হিসাব কিন্তু সম্পদ হিসাবে আমাদেরকে দেখাতে হবে। আর ক্রয় হিসাব ক্রেডিট করেছি, ক্রয়কে হ্রাস করেছি, মানে ক্রয় থেকে বাদ যাবে। তাহলে আমরা বন্ধুরা প্রথম যে কাজটা করব সেটা হলো, আমাদের ক্রয় থেকে যদি ভ্যাট সহ ক্রয় থাকে, তাহলে আমরা ক্রয় থেকে ভ্যাটটা বাদ দেব। আর ভ্যাট আমাদের চলতি হিসাব নামে সম্পদ হিসাবে আমরা আপাতত রেখেছি। এরপরে আসি বিক্রয় ভ্যাটও এরকম, আমাদের একইভাবে ক্রয় ভ্যাট যেভাবে নির্ণয় করি, বিক্রয় ভ্যাটও একইভাবে নির্ণয় করতে হবে। যে আমাদের বিক্রয় ছিল আমাদের 2,30,000 টাকা, রাও মিলে ছিল 2,30,000 টাকা ভ্যাট সহ। এটাকে আমরা 15/115 দিয়ে ভাগ করলে ভ্যাট আসে 30,000 টাকা। তাহলে আমাদের 2,30,000 টাকা আমরা ভ্যাট সহ কিনেছি, এর মধ্যে ভ্যাট 30,000 টাকা। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা বিক্রয়ের সাথে যদি ভ্যাট সহ থাকে, তাহলে বিক্রয়টাকে কমাই দেবো। কারণ আমাদের বিক্রয় কিন্তু 2,30,000 টাকা নয়, আমাদের বিক্রয় হবে 2 লাখ টাকা, এর মধ্যে 30,000 টাকা ভ্যাট আছে। তাহলে বিক্রয় হিসাব ডেবিট, আমরা বিক্রয়কে হ্রাস করেছি। আর ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, এখানে এই যে জনগণের কাছ থেকে যে আমরা ভ্যাটটা নিলাম, এটা কিন্তু আমাদের দায়। আমরা যখন বিক্রয়ের সময় ভ্যাট নেই জনগণের কাছ থেকে, যা ভোক্তার কাছ থেকে, এটা যে আমরা সংগ্রহ করি, এই টাকাটা কিন্তু আমাদের না, এই টাকাটা সরকারের। তাহলে এটা সরকারের পক্ষে আমরা নিলাম, এই জন্য এটা আমাদের জন্য দায়। আর আগে যে ভ্যাটটা আমরা অগ্রিম পরিশোধ করে আসি, এটা আমাদের সম্পত্তি, অগ্রিম খরচের মতো। তাহলে ক্রয় ভ্যাটটা হলো আমাদের সম্পত্তি, আর বিক্রয় ভ্যাটটা হলো আমাদের দায়। আশা করি বন্ধুরা তোমরা বুঝতেছো। তাহলে এখানে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, এখানে কিন্তু ভ্যাট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যয়ও না, ভ্যাট হলো সরকারের। আমরা যখন সরকারের পক্ষে যখন আদায় করি, তখন এটা আমাদের জন্য দায়। আর সরকারের পক্ষে যদি আমরা অগ্রিম দিয়ে আসি, এটা আমাদের জন্য সম্পদ। এইটাই মূলত বিষয়। এটা কিন্তু আমাদের আয়ও না, এটা কিন্তু আমাদের ব্যয়ও না। এখন তো বন্ধুরা, তাহলে আমরা কি পাইলাম, যে ক্রয় ভ্যাটটা আমাদেরকে বের করতে হবে, ক্রয়ের সাথে যদি সংযুক্ত থাকে, তাহলে নিয়মটা হলো ক্রয় ভ্যাট বা বিক্রয় ভ্যাট নিয়মের বের করার নিয়মের সূত্র একই রকম। ক্রয় সহ ভ্যাট যদি থাকে, ক্রয় সহ ভ্যাট সহ যদি ক্রয় থাকে, তাহলে ভ্যাট সহ ক্রয় ইন্টু 15/115। আবার বিক্রয়ের সাথে যদি ভ্যাট সহ বিক্রয় থাকে, তাহলে ভ্যাট সহ বিক্রয় ইন্টু 15/115 দিয়ে গুণ করলে আমাদের ভ্যাটটা চলে আসবে। আমরা বলেছি ক্রয় ভ্যাটটা আমাদের সম্পত্তি, কারণ আমরা পণ্য করার সময় ভ্যাট দিয়ে আসি অগ্রিম, এটা আমাদের জন্য অগ্রিম খরচ, এই জন্য আমাদের সম্পত্তি। আর বিক্রয়ের সময় যে আমরা ভ্যাটটা
কালেকশন করি, এই ভ্যাটটা যে আমরা সরকারের পক্ষে কালেকশন করি, এই যতক্ষণ পর্যন্ত আমরা সরকারে জমা না দেবো ততক্ষণ পর্যন্ত এটা আমাদের দায়। তাহলে বিক্রয় ভ্যাটটা হলো আমাদের দায় আর ক্রয় ভ্যাটটা হলো আমাদের সম্পত্তি। তাহলে এটা কিন্তু আমাদের ক্লিয়ার থাকতে হবে এবং এইভাবে জাবেদার থেকে আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে, দেখো ভ্যাট চলতি হিসাবে সম্পত্তি আর ক্রয় হিসাবে ডেবিট থাকে, আর এখানে ক্রয় হিসাব ক্রেডিট করা হয়েছে, তাহলে ডেবিট ক্রেডিট কি হয় বন্ধুরা, বিয়োগ হয়। আর বিক্রয় হিসাব ডেবিট করেছি, তাহলে বিক্রয় থাকে মিলে ক্রেডিট পাশে, এখানে আমরা ডেবিট করেছি, তাহলে ক্রেডিট আর ডেবিট বিয়োগ হলো, আর ভ্যাট চলতি হিসাবে আমরা দায় হিসাবে দেখালাম। এখন দেখো বন্ধুরা ফাইনালি কি করতে হবে, এখন আমাদের রেওয়া মিলে কিন্তু ভ্যাট চলতি হিসাব নামে একটা হিসাব, সেটা হলো ডেবিট পাশে। তো বন্ধুরা আমি বলেছি এই ভ্যাট হতে পারে, এটা ক্রেডিটও থাকতে পারে। এখন ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাট বের করার পরে আমাদের ভ্যাটটা ক্রয় থেকে ক্রয় ভ্যাটটা বাদ দেবো, যেহেতু ক্রয় হিসাব ক্রেডিট করেছি, আবার বিক্রয় থেকেও বিক্রয় ভ্যাট বাদ দেবো কারণ বিক্রয় হিসাব ডেবিট করেছি। কারণ আমাদের রেওয়া মিলে ক্রয় থেকে ডেবিট, আর যদি জাবেদা যদি রেওয়া মিলে জাবেদা যদি আমাদের ক্রয় ক্রেডিট চলে আসে তার ডেবিট ক্রেডিটে বিয়োগ হয়, আর বিক্রয় এখানে আছে ক্রেডিট, যদি জাবেদার বিক্রয় ডেবিট হয় তাহলে ডেবিট ক্রেডিটে বিয়োগ হয়। তাহলে আমরা ক্রয় থেকে ক্রয় ভ্যাট বাদ দিলাম, বিক্রয় থেকে বিক্রয় ভ্যাট বাদ দিলাম। এখন আসি বন্ধুরা এরপরে কাজটা কি, আমাদের রেওয়া মিলে ভ্যাট আছে আমাদের 5,000 টাকা, কোন পাশে আছে, ডেবিট পাশে। আমি একটু আগে বলেছি এইটা রেওয়া মিলে এই ভ্যাটটা ডেবিট থাকতে পারে, এটা ক্রেডিট থাকতে পারে। তা ডেবিট থাকলে কি হবে, ক্রেডিট থাকলে কি হবে, ডিফারেন্সটা কি আমি তোমাদের দেখাচ্ছি। ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাট বাদ দেওয়ার পরে, ক্রয় থেকে এবং বিক্রয় থেকে বাদ দেওয়ার পরে আমাদের একটা ভ্যাট চলতি হিসাব নামে একটা খতিয়ান করতে হবে, একটা হিসাব করতে হবে, হিসাব ওপেন করতে হবে, একটা অ্যাকাউন্টস ওপেন করতে হবে। সেখানে আমাদের প্রথমেই ব্যালেন্স বিলি দেখাতে হবে। যদি রেওয়া মিলে ভ্যাট চলতি হিসাব ডেবিট থাকে তাহলে এই ভ্যাট চলতি হিসাবে ডেবিট পাশে ব্যালেন্স বিলি পড়বে, আর যদি রেওয়া মিলে ক্রেডিট পাশে থাকতো, তাহলে আমরা ক্রেডিট পাশে ব্যালেন্স বিলি হিসাবে বসাতাম। এইটা হচ্ছে ডিফারেন্স। তা বন্ধুরা আমরা বুঝতে পারছি সম্ভবত যে রেওয়া মিলে ডেবিট পাশে থাকলে ভ্যাট চলতি হিসাব, তাহলে ভ্যাট চলতি হিসাবে ডেবিট পাশে ব্যালেন্স বিলি বসবে, আর রেওয়া মিলে ক্রেডিট পাশে থাকলে ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট পাশে ব্যালেন্স বিলি হিসাবে বসবে। আশা করি তোমরা বুঝতেছ। এরপর দেখো আমরা যখন ক্রয় ভ্যাট বের করেছি এবং জাবেদা করেছি তখন আমরা করেছি, তাই ক্রয়ের যে ভ্যাটটা সেটা ভ্যাট চলতি হিসাব যদি ডেবিট ছিল, ক্রয় হিসাব নামে আমরা ডেবিট পাশে বসিয়েছি ভ্যাট চলতি হিসাবের, আর বিক্রয় ভ্যাটটা ছিল ক্রেডিট, এই জন্য আমরা বিক্রয় হিসাব নামে ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট পাশে আমরা ভ্যাট বসিয়েছি 30,000 টাকা। আশা করি তোমরা বুঝতেছো, কারণ এটা খতিয়ান, এটা তো পোস্টিং তোমরা বুঝতেছই। এখন আমরা দেখতেছি যে ডেবিট পাশে আছে ব্যালেন্স বিডি 5,000 টাকা, আর ক্রয় ভ্যাট আছে 15,000 টাকা, আর ক্রেডিট পাশে আমাদের 30,000 টাকা আছে ভ্যাট। তাহলে আমরা দেখতেছি ক্রেডিট পাশ বড়, ক্রেডিট পাশ থেকে আমরা ডেবিট পাশ বাদ দিলে আমাদের দেখো ব্যালেন্স সিডি চলে আসে 10,000 টাকা। তাহলে এই ব্যালেন্সটা কোন ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স বন্ধুরা? যেহেতু ক্রেডিট পাশ বড় ছিল অতএব এটা মূলত ক্রেডিট ব্যালেন্স, এবং এই ক্রেডিট ব্যালেন্স যেটা আসছে এটা আমাদের জন্য দায়। ভ্যাট যদি ক্রেডিট ব্যালেন্স চলে আসে সেটা আমাদের জন্য দায়, আর ভ্যাট যদি ডেবিট ব্যালেন্স চলে আসতো সেটা আমাদের জন্য সম্পত্তি। তাহলে বন্ধুরা যেহেতু দায়, তাহলে আমরা জানি আর্থিক অবস্থা বিবরণীতে যেটা ব্যালেন্স শিট বলা হয়, সেই ব্যালেন্স শিটের দায় পাশে এই ভ্যাট চলতি হিসাব নামে 10,000 টাকা বসবে। আর যদি এটা ডেবিট ব্যালেন্স হতো, যদি ডেবিট পাশ বড় হতো, তাহলে এটা আমরা সম্পত্তি পাশে বসাতাম। আশা করি বন্ধুরা তোমরা বুঝতেছো। যে আমি আবার একটু রিভিউ করে নিই। যদি আমাদের ক্রয়ের সাথে ভ্যাট থাকে তাহলে আমাদের প্রথম কাজ হলো ক্রয় থেকে ভ্যাটটাকে আলাদা করতে হবে। আলাদা নির্ণয় করে আমাদেরকে জাবেদায় যেটা আসে সেটা হলো ভ্যাট চলতি হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট, মানে ক্রয় থেকে আমরা ভ্যাটটাকে বাদ দেবো। তাহলে আমরা ক্রয় থেকে ক্রয় ভ্যাট বাদ দেবো, আবার বিক্রয় থেকেও আমরা বিক্রয় ভ্যাট বাদ দেবো, এবং ভ্যাট নির্ণয়ের সূত্র হলো ভ্যাট সহ ক্রয় ইন্টু 15/115, এটা হলো ক্রয় ভ্যাট। আর বিক্রয় ভ্যাট হচ্ছে ভ্যাট সহ বিক্রয়ের টাকা ইন্টু 15/115, একই সূত্রে আমাদের ভ্যাট চলতি হিসাব ওপেন করব। চলতি হিসাব ওপেন করে আমরা দেখবো রেওয়া মিলে আমাদের ভ্যাট চলতি হিসাব থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু আমরা এখানে ডেবিট পাশে দেখাইছি, এটা ক্রেডিট ব্যালেন্স থাকতে পারতো, আবার ডেবিট ক্রেডিট কোনটাও না থাকতে পারতো। যদি আমাদের ব্যালেন্স ডেবিট থাকে ডেবিট পাশে বসাবো, যদি রেওয়া মিলে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট থাকে তাহলে আমরা ক্রেডিট পাশে বসাবো, আর যদি ডেবিট ক্রেডিট না থাকে তাহলে আমরা কোনো ব্যালেন্স বিডি বসাবো না। যদি ক্রয় ভ্যাটটা ডেবিট পাশে বসাবো আর বিক্রয় ভ্যাটটা ক্রেডিট পাশে বসাবো, বসে যদি দেখি যে এটা ডেবিট ব্যালেন্স হয়েছে, ডেবিট ব্যালেন্স হলে সম্পত্তি, আর যদি বলা হয় ক্রেডিট ব্যালেন্স দেখা যায় তাহলে ক্রেডিট ব্যালেন্স হলে দায় পাশে বসবে। এটাই ছিল আমাদের ভ্যাট নিয়ে আলোচনা বন্ধুরা। তাহলে আমরা ডেবিট ব্যালেন্স যদি হয় তাহলে সম্পত্তি, আর ক্রেডিট ব্যালেন্স যদি এখানে হয়েছে এটা দায় পাশে বসবে। আশা করি বন্ধুরা তোমাদের ভ্যাট নিয়ে বোধহয় আর সমস্যা থাকার কথা না। তার সমস্যা হয় আমাকে জানাও, আমরা বিষয়টা খুব ক্লিয়ার করব।
এখন বন্ধুরা আমরা আর দু একটা সমন্বয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা আর্থিক বিবরণী, বহুধাপ আর্থিক বিবরণীর সব বিষয়গুলো তোমাদেরকে দেখালাম এবং আমরা আগামী ক্লাসে আমরা আর্থিক অবস্থা বিবরণী নির্ণয় দেখাবো। এরপরে আমরা একটা অঙ্ক তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি আমরা চেষ্টা করব তোমাদের যে স্পেসিফিক যে সমন্বয় নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা তোমরা জানালে আমরা ওই বিষয়গুলো আরও ক্লিয়ারলি সময় দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা আমরা একটা সমন্বয় দেখি। সমাপনী মজুত পণ্য 50,000 টাকা, 8,000 টাকার বিক্রিত পণ্য ক্রেতাকে এখনো সরবরাহ করা হয়নি, যার ক্রয় মূল্যের উপর 25% মুনাফা আছে। বন্ধুরা একটু ভাবো দেখি তোমাদের আর কোনো বিষয় আছে কিনা, এই সমন্বয় নিয়ে একটু চিন্তা করো তোমরা। অনেকেই আমাদের সাথে হ্যাঁ সুন্দর লেখছে যে ক্রেতা দেয়, হ্যাঁ ভ্যাটটা ক্রেতা দেয়, থ্যাংক ইউ। অনেকেই এই বলেছো। অনাদায়ী পাওনা সম্পর্কে বলবেন, অবশ্যই বলবো। জনগণ ভ্যাট দেয়, রাইট, জনগণ ভ্যাট দেয়। জনগণ না, আসলে ফাইনালি যে পণ্যটা ভোগ করে সেই ভ্যাট দেয়। স্যার উপভাড়া সম্পর্কে বলবো, হ্যাঁ বলবো আমরা একটু পরেই। ভ্যাট বাদে বললে ভ্যাট কিভাবে নির্ণয় করতে হবে, যদি ভ্যাট বাদে বলবে না, কারণ আমরা যখন পণ্য ক্রয় করি তখন কিন্তু আমাদের সাথে ভ্যাটটা দিয়েই আসতে হয়। আমরা যখন পণ্য ক্রয় করি তখন আমরা অবশ্যই ভ্যাট দিয়ে আসবো, কারণ সে আমাদের কাছে ভ্যাট আদায় করে নেবে। আবার আমরা যখন পণ্য বিক্রি করি, তোমরা যখন দোকানে খেতে যাও বা কোনো শপিং মলে শপিং করতে যাও, তোমাদের কিন্তু মানি রিসিপ্টে থাকে পণ্যের মূল্য এত টাকা, ভ্যাট এত টাকা, অর্থাৎ তোমাদেরকে কিন্তু ভ্যাট সহই তোমাদেরকে পণ্য কিনতে হয়। আবার অবশ্যই তুমি বাধ্য ভ্যাট সহ পণ্য বিক্রি করতে, কারণ ভ্যাট সহ পণ্য বিক্রি না করলে ওই ভ্যাটের টাকাটা তোমার ঘর জরিমানা যাবে, কারণ সরকার তোমার কাছ থেকে আদায় করে নেবে। অর্থাৎ আমি যখন কিনবো, যে আমার কাছে বিক্রি করবে সে অবশ্যই আমার কাছে ভ্যাটটা আদায় করে নেবে, কারণ এটা বাকি রাখবে না। আর আমি যখন ভ্যাটটা বিক্রি করব, আমিও ভ্যাটটা আদায় করবো, অর্থাৎ ভ্যাট বাদে হওয়ার সম্ভাবনা নাই। ভ্যাট যে পণ্য কিনে, ইয়েস ভ্যাট সে দেয়। ওকে, অনেকেই বুঝতে পারছো আশা করছি। অনেকেই বলছে বুঝতেছে, কাস্টমার দিবে, রাইট। ভ্যাট সাধারণত 15%, অনেকেই চমৎকার করেছে। থ্যাংক ইউ যারা বুঝতে পারছো, আমি চমৎকার কমেন্টস পেয়েছি। বুঝতে পারো না এমন কেউ আমার এই মুহূর্তে নাই। স্যার ভ্যাট বাদে হলে কেমন হবে, আমি একটু আগে বলছি ভ্যাট বাদে হওয়ার সম্ভাবনা নেই। ওকে বন্ধুরা, আমরা এই সমন্বয় নিয়ে একটু আলোচনা করি। সমাপনী মজুত পণ্য 50,000 টাকা, 8,000 টাকার বিক্রিত পণ্য আছে যা ক্রেতাকে এখনো সরবরাহ করা হয়নি, যা ক্রয় মূল্য 25% মুনাফা। এইটা দেখে না বন্ধুরা, এটা হলো এরকম যে আমরা সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করছি 50,000 টাকা, এর মধ্যে 8,000 টাকা পণ্য আছে, সমাপনী মজুত পণ্য 8,000 টাকা পণ্য আছে যেটা বিক্রি হয়ে গেছে। আমি বিক্রি করছি 8,000 টাকা, কিছু পণ্য আমরা 8,000 টাকা বিক্রি করেছি যেটা এখনো সরবরাহ করা হয়নি। মানে কি, এই যে 8,000 টাকার যে পণ্যটা আছে, এই 8,000 টাকার পণ্য যেটা আমরা বিক্রি করছি সেটা এখনো এই মজুত পণ্যের মধ্যে আমাদের রয়ে গেছে। এবং বলেছে যে আমরা বিক্রি করছি 8,000 টাকা, কিন্তু বিক্রি করছি কীভাবে, যা ক্রয় মূল্য পুরো 25% মুনাফা। অর্থাৎ আমার যদি ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে আমি 25 টাকা মুনাফা করে আমি 125 টাকা বিক্রি করেছি, 125 টাকা বিক্রি করেছি। এখন বন্ধুরা, এই যে 8,000 টাকার পণ্য ক্রয় করছি, এর যে ক্রয় মূল্য যেটা বিক্রি করেছি, 8,000 টাকা যে বিক্রি করেছি, এর যে ক্রয় মূল্য, এটা আমাদের এই সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত আছে। যেহেতু এটা অলরেডি বিক্রি হয়ে গেছে, সরবরাহ করি আর নাই করি, এই পণ্যটা আমাদের না। তাহলে আমাদের সমাপনী মজুত পণ্য যে 50,000 টাকা দেখাচ্ছে, আসলে 50,000 টাকা প্রকৃত সমাপনী মজুত পণ্য আমাদের না। তাহলে সমাপনী মজুত পণ্য কত? তাহলে আমাদের বন্ধুরা বের করতে হবে, এই 8,000 টাকার যে পণ্য আমরা বিক্রি করলাম, বিক্রয় মূল্য 8,000 টাকা, কিন্তু এর ক্রয় মূল্য কত? কারণ ক্রয় মূল্যটাই এখানে মজুত পণ্যের মধ্যে আছে। আমরা জানি মজুত পণ্য মূল্যায়ন করা হয় ক্রয় মূল্যে। ওকে বন্ধুরা, তাহলে আমরা এখন ক্রয় মূল্য কীভাবে করবো? এই 8,000 টাকা ক্রয় মূল্য বিক্রি করার জন্য আমাদের যে ক্লুটা দেওয়া আছে সেটা হলো, বলা আছে ক্রয় মূল্যের উপর। বন্ধুরা, ক্রয় মূল্যের উপর 25% লাভ করেছে। তাহলে আমরা ক্রয় মূল্য যদি 125 টাকা হয়, তাহলে আমরা 25% 25 টাকা লাভ করেছি, 125 টাকা আমরা বিক্রি করেছি। যদি 125 টাকা বিক্রি করি, সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য কত? 100 টাকা। যদি আমি 1 টাকা বিক্রি করি, তাহলে 100/125, আর আমরা বিক্রি করছি কত টাকায়? 8,000 টাকা বিক্রি করছি, তাহলে 8,000 হলে ইন্টু 8,000 টাকা। তাহলে বন্ধুরা, তাহলে আমাদের এই পণ্যের ক্রয় মূল্য হলো 6,400 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, তো বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, আর বিক্রয় মূল্য 8,000 টাকা হলে আমাদের এই পণ্যের ক্রয় মূল্য হলো 6,400 টাকা। তাহলে আমাদের বন্ধুরা, তাহলে এই 6,400 টাকার পণ্য
যেটা আমরা ৮,০০০ টাকা বিক্রি করেছি, ৬,৪০০ টাকা পণ্য ৮,০০০ টাকা বিক্রি করেছি এবং এই পণ্যটা আমাদের এই সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে আমাদের কি করতে হবে? খুব সিম্পলি, যেহেতু আমাদের এই বিষয়গুলো সমন্বয়, এই বিষয়গুলো তো সমন্বয়, এগুলো কিন্তু হিসাবভুক্ত হয়নি। যদি হিসাবভুক্ত করা না হলে, যেহেতু আমাদের কী করতে হবে, এই ৫০,০০০ টাকা যে সমাপনী মজুত পণ্য আছে, এই সমাপনী মজুত পণ্যের মধ্যে আমাদের ৬,৪০০ টাকার পণ্য আছে, যে পণ্যটা আমরা আসলে বিক্রি করে ফেলছি ৮,০০০ টাকা। এই পণ্যটা আমাদের না, যদিও সরবরাহ করা হয়নি। সরবরাহ করা হোক আর নাই হোক, এই পণ্যটা আমাদের না, যেহেতু বিক্রি হয়ে গেছে। এই সমাপনী মজুত পণ্য থেকে এই ৬,৪০০ টাকা বাদ দিলে আমাদের যেটা থাকে সেটা হলো ৪৪,৬০০ টাকা। তাহলে সমাপনী মজুত পণ্য হবে ৪৪,৬০০ টাকা। তাহলে আমরা সমাপনী মজুত পণ্য ৪৪,৬০০ টাকা যদি আমরা হিসাবভুক্ত করি, তাহলে আমাদের এই পুরোটা সমাধান হবে। অর্থাৎ আমাদের সমাপনী মজুত পণ্য ৪৪,৬০০ টাকা দেখালেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতেছো। এরপরে দেখো আরেকটা সমন্বয় আমরা দেখে নেই। প্রারম্ভিক মজুত পণ্য, এটা রাওমিল। প্রারম্ভিক মজুত পণ্যে রাওমিল ডেবিট পাশে দেওয়া আছে ৬০,০০০ টাকা, মনিহারি দেওয়া আছে ৫,০০০ টাকা। সমাপনী মজুত পণ্য ৭০,০০০ টাকা। আবার সমাপনী মজুত পণ্য, এটা সমন্বয় কথা, এই কথাগুলো সমন্বয়। সমাপনী মজুত পণ্য ৭০,০০০ টাকা এবং প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে ৫০০ টাকা আছে এবং সমাপনী মজুত পণ্যের মধ্যে ৭০০ টাকা আছে অব্যবহৃত মনিহারি। অর্থাৎ এই প্রারম্ভিক মজুতের মধ্যে ৫০০ টাকার পণ্য আছে অব্যবহৃত মনিহারি, আবার সমাপনী মজুত পণ্য ৭০,০০০ টাকা আছে, এই ৭০,০০০ টাকার মধ্যে ৭০০ টাকা আছে আমাদের অব্যবহৃত মনিহারি। তাহলে এই প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে যে অব্যবহৃত মনিহারি আছে, এটা হলো প্রারম্ভিক মজুত, মনিহারির প্রারম্ভিক মজুত। অর্থাৎ গত বছরে যে মনিহারি কিনছিলাম সেই মনিহারি ৫০০ টাকা মনিহারি ব্যবহার করা হয়নি, যেটা ভুল করে আমরা প্রারম্ভিক মজুতের মধ্যে রেখে আসছি। কিন্তু আলাদা রাখার কথা, কারণ আমরা মজুত পণ্য বলতে আমরা বুঝি শুধু পণ্যের মজুত। পণ্যের মজুত বন্ধুরা, পণ্য কাকে বলে? পণ্য হলো যে দ্রব্যটা আমরা বিক্রির উদ্দেশ্যে কিনি, যে দ্রব্যটা আমরা বিক্রির উদ্দেশ্যে কিনি, এইটাকে বলা হয় পণ্য। আর এই প্রারম্ভিক মজুত পণ্য বলতে আমরা বুঝি শুধু পণ্যের মজুত, কিন্তু এর মধ্যে আমরা মনিহারি অন্তর্ভুক্ত আছে। আবার সমাপনী মজুত পণ্য ৭০,০০০ টাকা, এর মধ্যেও ৭০০ টাকার মনিহারি অব্যবহৃত মনিহারি আছে। তাহলে এটা হলো বছরের শেষে, অর্থাৎ এবছরের শেষে আমাদের আবার ৭০০ টাকা মনিহারি রয়ে গেছে। এখন বন্ধুরা তোমাদেরকে মনে রাখতে হবে যে মজুত পণ্য আর মনিহারি মজুত এক জিনিস না। তাহলে যেহেতু এক জিনিস না, আমাদেরকে এই প্রারম্ভিক মজুত পণ্য যখন আমরা হিসাবভুক্ত করব, এই ৬০,০০০ টাকা থেকে আমরা অব্যবহৃত মনিহারি ৫০০ টাকা বাদ দিব, কারণ এটা মনিহারি মজুত আর পণ্য মজুত এক জিনিস না। তাহলে আমাদের ৫৯,৫০০ টাকা দেখাতে হবে আমাদের প্রারম্ভিক মজুত, ৫৯,৫০০ টাকা। তাহলে আমাদের প্রারম্ভিক মজুত থেকে আমরা অব্যবহৃত মনি বাদ দিলাম। এখন এই অব্যবহৃত মনি বছরের শুরুতে যেটা ছিল সেটা মূলত মনিহারির সাথে যোগ হবে, কারণ এটা তো মনিহারি। তাহলে মনিহারির সাথে আমরা এবছর এই যে রাওমিলের যে মনিহারি দেওয়া আছে, বন্ধুরা বুঝতে হবে যে এবছর আমরা ৫,০০০ টাকার মনিহারি কিনেছি, চলতি বছর মনিহারি কিনছি ৫,০০০ টাকা, আর গত বছর থেকে আমরা অব্যবহৃত পেয়েছি ৫০০ টাকা, এইটা আমাদের এর সাথে যোগ করব। তাহলে আমাদের গত বছর থেকে আমরা পেয়েছি ৫০০ টাকা মনিহারি, এবছর আমরা ৫,০০০ টাকা কিনেছি, তাহলে আমাদের মোট মনিহারি হলো ৫,৫০০ টাকা, ৫,৫০০ টাকা। এর মধ্যে বন্ধুরা আমাদের এবছর আমরা ৭০০ টাকা মনিহারি, যেহেতু সমাপনী মজুত পণ্যের মধ্যে আমাদের ৭০০ টাকা মনিহারি অন্তর্ভুক্ত আছে, তাহলে বুঝতে হবে যে এবছর আমরা এই ৭০০ টাকা মনিহারি ব্যবহার করি নাই। তাহলে আমরা ব্যবহার করেছি কত? আমরা ব্যবহার করেছি ৪,৮০০ টাকার মনিহারি এবছর। এইটি হলো আমাদের খরচ। তাহলে এখন বন্ধুরা আমরা একটু জাবেদা মিলেই নিই, তাহলে খুব ভালো হবে। তো প্রারম্ভিক মজুত পণ্য থেকে আমরা মনিহারিটা বাদ দিয়েছি, মনিহারি বাদ দিয়ে কী করছি? মনিহারির সাথে যোগ করেছি। প্রারম্ভিক মজুত পণ্য থেকে মনিহারি বাদ দিয়ে আমরা মনিহারির সাথে যোগ করেছি। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য কী ছিল? ডেবিট ছিল না? এখান থেকে যদি বাদ যায় তাহলে প্রারম্ভিক মজুত পণ্য হবে ক্রেডিট। আর আমরা যোগ করছি কার সাথে? মনিহারির সাথে যোগ করছি। তাহলে মনিহারি কি আছে? ডেবিট আছে, তাহলে মনিহারি হবে ডেবিট। মনিহারি ডেবিট, প্রারম্ভিক মজুত পণ্য ক্রেডিট, ৫০০ টাকা ৫০০ টাকা। আশা করি তোমরা বন্ধুরা বুঝতেছো। এবং তাহলে দেখো মনিহারি প্রারম্ভিক মজুত ডেবিট ছিল, আমরা মনিহারিটা ক্রেডিট করছি, তাহলে মনিহারিটা বাদ যাবে। আর মনিহারি ডেবিট ছিল রাওমিলে, এখানেও ডেবিট করেছি, তাহলে মনিহারির সাথে মনিহারি যোগ হলো, তাহলে আমাদের মনিহারি হলো ৫,৫০০ টাকা। এখান থেকে ৭০০ টাকা মনিহারি রয়ে গেছে, আমরা ইউজ করি নাই, ব্যবহার করি নাই। তাহলে আমাদের যেটা ব্যবহার করি নাই সেটা হবে কি? আবার এই মনিহারি থেকে ৭০০ টাকা বাদ যাবে, তা বাদ গেলে আবার এই ৭০০ টাকার জন্য মনিহারি হিসাব হবে ক্রেডিট। আর যে মনিহারি বছর সুদে শেষে রয়ে গেছে এটা সম্পত্তি, সেটা আগামী বছর ব্যবহার করতে পারবো। তাহলে সমাপনী মজুত, সমাপনী মনিহারি হবে ডেবিট, আর এই মনিহারি হবে ক্রেডিট।
আশা করি তোমরা বুঝতেছো বন্ধুরা। এবং এই সমন্বয়গুলো যদি তোমরা জাবেদা বুঝতে পারো তাহলে তোমাদের অঙ্কের পোস্টিং দেওয়াটা তোমাদের জন্য খুব সহজ হবে। তাহলে আমরা প্রারম্ভিক মৌত পণ্য কী করলাম, প্রারম্ভিক মনিহারি কী করলাম, প্রারম্ভিক মৌত পণ্য থেকে বাদ দিয়ে মনিহারি সাথে যোগ করলাম। তাহলে প্রারম্ভিক মনিহারি মৌত থেকে বাদ মানে ক্রেডিট করতে হবে, আর মনিহারি সাথে যোগ করা মানে ডেবিট করতে হবে, কারণ মনিহারি এখানে ডেবিট আছে, এর সাথে যোগ করতে হবে, ডেবিট করতে হবে। আর প্রারম্ভিক মজুদ ডেবিট আছে, এখান থেকে বাদ দিলে ক্রেডিট করতে হবে। তাহলে প্রথমে আমাদের জাবেদা আছে হলো প্রারম্ভিক মজুদ পণ্য ক্রেডিট আর মনিহারি ডেবিট। আর সমাপনী মজুদ পণ্যের যে মনিহারি আছে সেটা কী করতে হবে, সমাপনী আমাদেরকে মনিহারি থেকে বাদ দিতে হবে। আর যে সমাপনী মজুদ পণ্য তো আমাদের হিসাবভুক্ত করি না, আমরা সমাপনী মজুদ পণ্য দেখাবো 70,000 টাকা থেকে আমাদের 70,000 টাকা থেকে আমাদের 700 টাকা বাদ দিতে হবে। তাহলে আমাদের 69,300 টাকা আমাদের সমাপনী মজুদ পণ্য দেখালে হবে। আমাদের সমাপনী মজুদ পণ্য দেখাবো 69,300 টাকা, আর মনিহারি আমরা খরচ দেখাবো 4,800 টাকা, কারণ আমাদের প্রারম্ভিক মজুদ 5,000 টাকা, আমরা কিনেছি 500 টাকা, কিনেছি 5,000 টাকার, মোট অ্যাভেলেবেল আমাদের ছিল মনিহারি 5,500 টাকা, এখান থেকে 7,700 টাকা মনিহারি রয়ে গেছে, অর্থাৎ 7,800 টাকা আমাদের খরচ। তাহলে আমাদের মনিহারি হিসেবে খরচ হবে 4,800 টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য থেকে আমরা 500 টাকা বাদ দেবো, সমাপনী মজুদ পণ্য থেকে আমরা 700 টাকা বাদ দিয়ে আমরা পোস্টিং দেবো, দেখবো যে অঙ্ক হয়ে গেছে। আশা করি বন্ধুরা বুঝতে পারছো। এরপরে দেখো বন্ধুরা, একজনে বলছিল উপভাড়া নিয়ে কথা বলেন। হ্যাঁ, উপভাড়াটা কি তোমাদের বুঝতে হবে। একজনে কমেন্টস করছে উপভাড়া কি। মনে করো আমি একটা বাসা ভাড়া নিয়েছি, 3 রুমে একটা বাসা ভাড়া নিয়েছি, কিন্তু আমার 3 রুম দরকার হয় না, আমার 2 রুম দরকার হয়। আমি কী করলাম, আমার একটা রুম আমি আরেকজনকে ভাড়া দিলাম। তাহলে আমি নিলাম মূল মালিকের কাছ থেকে ভাড়া, এখান থেকে যদি আমি একটা পার্সিয়াল অংশ যদি আমি আরেকজনকে ভাড়া দিই, তাহলে ওই যে ভাড়াটা আসবে আমি দেবো মালিকের ভাড়া, এটা আমার জন্য খরচ। আর ওই যে পার্সিয়াল একটা অংশ একটা রুম ভাড়া দিয়ে যে আমি এবার ভাড়া পাবো, এটার নাম হচ্ছে উপভাড়া। এটা ওই উপভাড়াটা আমার জন্য আয়, আর ভাড়াটা আমার জন্য খরচ, কারণ আমি ভাড়া দেবো 3 রুমে ভাড়া দেবো মালিককে। আর আমি যাকে সাবলেট দিয়েছি, সাবলেট তোমরা অনেক সময় দেখো যে রাস্তাঘাটে সাবলেট মানে কি উপভাড়া, মানে আমি ভাড়া নিয়ে কিছু অংশ দিয়ে আবার অন্যকে ভাড়া দিই, এটা বলে সাবলেট বা উপভাড়া। ওখান থেকে যে টাকাটা আসে এটা হচ্ছে উপভাড়া প্রাপ্তি। আশা করি বন্ধুরা তোমরা বুঝতেছো। আমরা আমাদের সময় আপাতত শেষ। সংরক্ষিত আয় বিবরণী আমরা আগামী ক্লাসে এবং আগামী ক্লাসে আমরা আর্থিক অবস্থা বিবরণী নিয়ে আবার আলোচনা করব। বন্ধুরা তোমাদের যদি কোনো স্পেসিফিক যদি কোনো সমন্বয় নিয়ে সমস্যা থাকে তোমরা সেটা আমাদের কাছে জানাতে পারো। অনেকে আমাদের সাথে সংযুক্ত ছিল, যারা সংযুক্ত ছিল তাদেরকে সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, অনেকে আমার কমেন্টস দেখা যাচ্ছে যে সবাই বুঝতেছো। আশা করি স্যার কীভাবে বুঝবো যে 15% হবে না 15% হবে না 15/115 হবে। ওকে, ভ্যাট সহ যখন থাকবে তখন অবশ্যই 15/115 হবে। আর আমরা জানি যে আমাদের অঙ্কে ভ্যাট সহ দেওয়া থাকবে, কারণ আমি একটু আগে বলেছি যে আমি যখন পণ্য কিনি তখন অবশ্যই আমাকে ভ্যাট দিয়ে আসতে হয়, আবার যখন পণ্য কিনি অবশ্যই আমাকে ভ্যাট সহ পণ্য বিক্রি করতে হবে, অর্থাৎ ভ্যাট ছাড়া হওয়ার সম্ভাবনা নেই। স্যার ভ্যাট আইন কত সালে কত পার্সেন্ট? পার্সেন্ট আসলে সাধারণত আমি বলেছি যদি কোনো পার্সেন্ট উল্লেখ না থাকে তাহলে আমরা ধরে নিই 15%। তবে কোনো ক্ষেত্রে যেমন রেস্টুরেন্টের 4% নেয়, আমরা বাড়ি ভাড়া দিই তার উপরে 4% আমরা ভ্যাট দিই, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পার্সেন্ট আছে। কিন্তু আমাদের অঙ্কে মনে রাখতে হবে যদি কোনো পার্সেন্টেজ না থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে 15% হবে। স্যার রেওয়া মিলে ভ্যাট চলতি হিসাব কোন পাশে বসবে? রেওয়া মিলে ভ্যাট চলতি হিসাব আমাদের দেখতে হবে এটা ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স। যদি ভ্যাট চলতি হিসাবে ব্যালেন্স যদি ডেবিট হয় রেওয়া মিলে ডেবিট পাশে বসবে, ভ্যাট চলতি হিসাবে যদি ক্রেডিট হয় তাহলে রেওয়া মিলে ক্রেডিট পাশে বসবে। ওকে, চমৎকার। সবাই এইভাবে ইন্টারাকশনটা হলে আমাদের আসলে ক্লাসটা আরও উপভাড়া তো রেওয়া মিলে ক্রেডিট পাশে বসবে, তাই না? হ্যাঁ, উপভাড়া রেওয়া মিলে ক্রেডিট পাশে বসবে, কারণ উপভাড়াটা আমার জন্য আয়, কারণ যেহেতু আমি একটা অংশ ভাড়া দিয়ে টাকা নিব তার কাছ থেকে, এই জন্য উপভাড়া রেওয়া মিলে ক্রেডিট পাশে বসবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আজকে এ পর্যন্তই শেষ বন্ধুরা, আমাদের সময় অলরেডি অনেক অতিবাহিত হয়ে গেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।